গতকালকে হবিগঞ্জে এনসিপি নেতাদের উপরে ছাত্রদল চড়াও হয়েছে, সেই তথ্য আমরা দেখেছি এবং প্রচুর ভিডিও ছড়িয়ে পড়েছে। কিন্তু পেছনে কি ঘটেছিল সেটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল। গত রাতে সেই সকল ডকুমেন্টসও প্রকাশ হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেখানে মূলত নাসিরউদ্দিন পাটোয়ারীর উত্তেজনা ছড়ানো বক্তব্য এবং বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার, বিএনপির স্থানীয় যে এমপি নেতা তার বিরুদ্ধে বিষোদ্গার, এই বক্তব্যগুলোই মূলত ছাত্রদলকে খেপিয়ে দিয়েছে এবং ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিকভাবে লেখালেখি হচ্ছে, বিভিন্ন কর্মীরা লেখালেখি করছেন যে সাধারণ জনগণ এবং ছাত্রদল সম্মিলিতভাবে তাদেরকে এই আক্রমণ করেছে। এখন এই যে বিষোদ্গার, বিএনপির সম্পর্কে যাচ্ছে তাই কথা বলা, এটা তো নিয়মিত একটা দৃশ্যে পরিণত হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারী সার্জিসদের। কিন্তু হবিগঞ্জের এই ঘটনা অনাকাঙ্ক্ষিত। বিএনপি সরকারি দল হিসেবে ধৈর্য দেখানো উচিত ছিল কিনা সেই প্রসঙ্গ আসতেই পারে, কিন্তু সাথে এই প্রশ্নও আসতে পারে যে নাসিরউদ্দিন পাটোয়ারীরা তাদের এই কর্মকাণ্ড থামাচ্ছে না, তাদেরকে তো থামতে হবে, তাদের তো পজিটিভ রাজনীতি করতে হবে। সেই ক্ষেত্রে তাদের একটা বড় ধাক্কা খাওয়া উচিত ছিল কিনা সেরকমটাও সমালোচকরা বলার চেষ্টা করছেন। কিন্তু আমরা এই ধরনের ঘটনার কোনোভাবেই পক্ষপাতী না, এটা সমর্থন করতে পারি না। গতকালকে সবথেকে বড় ঘটনা যেটা দেখলাম, ঘটনার পরে সার্জিস আলম ঘোষণা দিলেন যে এই বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জে অবস্থান করবে, তাদেরকে মেরে ফেললেও তারা হবিগঞ্জে অবস্থান করবে এবং তাদেরকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু আমরা গভীর রাতে খবর নিশ্চিত হতে পেরেছি গত রাতেই, সেটা হচ্ছে যে সার্জিস পাটোয়ারীরা পুলিশি পাহারায় হবিগঞ্জ ছেড়েছেন, ঢাকার উদ্দেশ্যে ঢাকা চলে এসেছেন। তাহলে কেন তারা ফিরলেন? বিচার তো হয়নি, মামলা হয়নি, গ্রেপ্তারের ঘটনা ঘটেনি, তাহলে কেন তারা হবিগঞ্জ ছাড়লেন? তার মানে তারা মুখে যে কথাগুলো বলছেন সেগুলো বাস্তবায়ন করার মতো ক্ষমতা তারা হারিয়ে ফেলেছেন। সেটাই কি? চলুন একটু ভেতরের রহস্যটা বোঝার চেষ্টা করি এবং এটাও বোঝার চেষ্টা করি যে কেন এই ঘটনা ঘটলো, কোন উস্কানির জন্য এটা ঘটলো। থাকবেন দর্শক। বলছিলাম যে অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশি পাহারায় হবিগঞ্জ থেকে ঢাকায় ফিরেছেন সার্জিস পাটোয়ারীরা। হবিগঞ্জে থাকার ঘোষণা দিয়েছিলেন কিন্তু তারা থাকেননি। যে সংবাদটা প্রথম আলো গভীর রাতে নিশ্চিত করেছে, রাত 12টার পরে এটা নিশ্চিত করা হয়েছে। তাদের খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে হবিগঞ্জ থেকে ঢাকার পথে নাসিরউদ্দিন ও সার্জিস। এই খবর যখন দেখানো হচ্ছে, আমরা দেখালাম, তখন তাদেরকে নিয়ে একাধিক খবর আছে। যেমন বাংলা ট্রিবিউনের এই খবরটা দেখুন, যেখানে সার্জিস ঘোষণা দিয়েছিলেন, দেখে নিন, বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জে আছি, প্রয়োজনে আমাদের লাশ যাবে। অর্থাৎ মরে না যাওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জ ছাড়বে না, প্রয়োজনে লাশ যাবে ঢাকায়, তাছাড়া তারা যাবে না। কিন্তু তাদেরকে আমরা দেখলাম যে হবিগঞ্জ ছেড়ে ঢাকায় চলে এসেছেন। এই খবর যখন বলছি, তখন তারা যে অবরুদ্ধ ছিলেন সেটাও প্রথম আলো নিশ্চিত করছে, প্রথম আলো নিশ্চিত করেছিল। এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে হবিগঞ্জে নাসিরউদ্দিন পাটোয়ারীর গাড়িতে হামলা, অবরুদ্ধ সার্জিস আলম। সার্জিসকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেই খবরও প্রথম আলো নিশ্চিত করছে এবং প্রথম আলো গভীর রাতে নিশ্চিত করেছে যে তারা ঢাকায় ফিরেছেন। তাহলে কি বিচার চাওয়ার ব্যাপার থেকে তারা বেরিয়ে আসলেন? অবশ্য এনসিপির কেন্দ্র থেকেও কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তারা বিক্ষোভ কর্মসূচি আজকে পালন করবে এই ঘটনার প্রতিবাদে। গত রাতেও তারা বিক্ষোভ কর্মসূচি মিছিল করেছে তার কার্যালয়ের আশেপাশে এই এলাকায়। প্রথম আলো কী বলছে চলুন একটু ভেতরে ঢুকি। পুলিশের তৎপরতায় অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে, আবারও বলছি, পুলিশের তৎপরতায় অর্থাৎ পুলিশের সাহায্যে, যে পুলিশকে তারা বারবার অভিযোগ করছে, তাদের সহযোগিতায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং সার্জিস আলম। সন্ধ্যার পরে তাদের এই গাড়িবহরে হামলা হয়েছিল এবং তারা ঢাকার উদ্দেশ্যে
রওনা দিয়েছেন এবং হামলা যে কারণে এখানে অনেক খবর রয়েছে হামলায় কি কি হয়েছে সেগুলো তো আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছি এবং সেটা আপনারা জানেন প্রচুর ভিডিও ছড়িয়ে পড়েছে। মূলত একটা ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির এই উগ্র বক্তব্যের কারণে এবং স্থানীয় এমপির বিরুদ্ধে এমপি এবং এমপির স্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করার জন্যই মূলত এই হামলাটা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির যে ভিডিওটা ছড়িয়ে দেওয়া হয়েছে সেই ভিডিওতে পাটোয়ারি যেটা বলেছেন যে আপনারা এগুলো কি করেন, বসে বসে আপনারা কি করেন, আপনারা এদের সাইজ করতে পারেন না। এদের বলতে কাদের বুঝিয়েছেন সেটা স্পষ্ট নয়। তিনি বলছেন এরা বলবে 24-এর অস্ত্রগুলো কই আছে, এখন মিডিয়া বলবে অস্ত্র কি আমাদের, কিন্তু আমাদের অস্ত্র লাগে না, এখানে আমরা যারা আছি আমাদের 2 হাতি অস্ত্র, 2 হাতি যথেষ্ট, ওরা ট্যাঙ্ক কামান গুলি AK-47 নিয়ে আসুক, দেখব কার কত শক্তি। এরকম বক্তব্য যেমন দিয়েছেন তেমনি স্থানীয় এমপির বিরুদ্ধে এমপির স্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এরকম অভিযোগ করা হয়েছে এবং সেই কারণেই ছাত্রদল ক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্ত হয়ে সেখানে সমাবেশ শেষে তারা যখন চলে আসছিলেন তখন তাদের গাড়িবহরে হামলা করা হয়েছে এবং সেই হামলার যে ভয়ঙ্কর সব মানে ভিডিও বেরিয়েছে, দেখা যাচ্ছে যে রড লাঠি টাঠি নিয়ে গাড়ি আক্রমণ, গাড়ি ভাঙচুর, ব্যাপক মারধর তাদের সাথে যারা ছিল এবং এনসিপির একজন নেতার হাতের কনুই ভেঙে দেওয়া হয়েছে। সার্জিস নিজেও মার খেয়েছেন, তার হাতের আঙ্গুল অন্তত 4টা আঙ্গুল রক্তাক্ত হয়েছে, ব্যাপারগুলো আমরা দেখেছি, সার্জিস নিজেই মানে গণমাধ্যমে বলেছেন। কিন্তু এই যে মানে ঘটনা, এই ঘটনাকে কোনোভাবেই সমর্থন করার কারণ নেই, এটা সমর্থনযোগ্য নয়। এটা ছাত্রদল যেটা করেছে সেটা অবশ্যই ভুল করেছে, অপরাধ করেছে। কিন্তু ছাত্রদলের পক্ষে বক্তব্য দেওয়ার লোকেরও তো অভাব নেই। তারা দাবি করছেন সেটা হচ্ছে ছাত্রদল কি এটা নিজের ইচ্ছাই করেছে, অহেতুক করেছে, কোনো কারণ ছাড়াই করেছে? না, তাদের দাবি যে ওখানে শুধু না, সারা বাংলাদেশে যেখানেই যান স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সম্পর্কে এবং বিএনপির শীর্ষ নেতাদের সম্পর্কে এত বেশি বিষোদ্গার এখন করেন, তাদের এখন আওয়ামী লীগ ইস্যুটা একটু সেকেন্ডারি বিষয় হয়ে গেছে। তারা এখন বিএনপিকে আক্রমণ করতে প্রতিনিয়ত ব্যস্ত এবং মানে সমালোচনা তো করতেই পারে, যে কোনো দল সরকারি দলের সমালোচনা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাদের সমালোচনার যে ভাষা, সেই ভাষা প্রত্যন্ত অঞ্চলের বিএনপি হাইকমান্ডের কথা শুনে চুপ করে থাকবে, ব্যাপারটা যে সেটা হবে না, এটা অনেক আগেই আমরা বলেছিলাম যে তাদের আরও সংযত হওয়া উচিত, কিন্তু তারা হচ্ছে না। মানে সব থেকে বেশি ঘটনা ঘটছে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে, এবং এই লাগামহীন যে বক্তব্য, এই বক্তব্য যদি এনসিপি তাকে কন্ট্রোল করতে না পারে তাহলে আপনার ভাবার কোনো কারণ নেই যে হবিগঞ্জের এই ঘটনাটাই সর্বশেষ ঘটনা। এরপরে আগামীতে আরও অনেক ঘটনা ঘটবে এবং যেটা হবে সেটা হচ্ছে যে এনসিপির তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা পর্যন্ত বিপদে পড়ে যাবে এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো কয়েকজনের উগ্র বক্তব্য এবং বিএনপির বিরুদ্ধে খুবই নগ্ন, অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া। সমালোচনার ভাষা সেরকম হওয়া উচিত না, সমালোচনার ভাষা গঠনমূলক হওয়া উচিত, কারণ সমালোচনা তো হবেই, সরকারি দলের সমালোচনা বিরোধী দল করবে, বিরোধী দলের সমালোচনা সরকারি দল করবে, এটাই তো রাজনীতির মানে কি বলবো যে সৌন্দর্য। এই সৌন্দর্যের বাইরে গিয়ে যখন অশালীন, আপত্তিকর শব্দ এবং বাক্যের ব্যবহার হয় তখনই কিন্তু এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা থাকে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এনসিপির রাজনীতি কি ক্রমেই দিন দিন অনিরাপদ হয়ে যাচ্ছে? এবং এতদিন মনে হচ্ছিল যে আওয়ামী লীগ তাদের একমাত্র শত্রু কিংবা প্রধান শত্রু, সেটা কি এখন আর নাই? এখন মানে আওয়ামী লীগকে প্রয়োজনই হচ্ছে না, এখন বিএনপি তাদের প্রধান শত্রুতে পরিণত হয়েছে। এতে করে তারা কি রাজনীতিতে খুব বেশি লাভবান হচ্ছে কিংবা হতে পারবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। আমি আপনাদেরকে গত 2-3 দিন আগেই বলেছিলাম না, সারা বাংলাদেশ জুড়ে খেলা শুরু হয়ে যাবে, এই সকল টোকাই এনসিপি নেতাদেরকে দৌড়াই মারা হবে। অলরেডি এনসিপির তৃণমূলের টোকাইগুলোকে শুধু দৌড়াই মারা হচ্ছে না, হবিগঞ্জের মধ্যে এই টোকাই সার্ভিস আলমকে সাধারণ জনগণ ভালোভাবে সার্ভিস দিয়ে দিয়েছে। প্রথমত গাড়িতে থাকা অবস্থায় ভালোভাবে সার্ভিস দেওয়া হয়েছে, তারপরে সন্ধ্যাবেলা জনগণে ভালোভাবে গণধোলাই দিয়ে দিয়েছে। অনেকেই এই সকল
বিষয়ে অবগত আছেন। আমি এই ভিডিওগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি, যারা এই ভিডিওগুলো দেখেন নাই দেখে মজা নিয়ে নেন। এই টোকাই সার্ভিস আলমকে এবং তার আশেপাশের সাঙ্গপাঙ্গকে কিরকম ভাবে বাদাম চালান দিচ্ছে এবং আওয়াজ কম হচ্ছে, মায়ের বেশি হচ্ছে। দেখেন ভিডিওগুলো। তুই বস করে গেলি তো মাদার চোদ। কি করতেছে? কিছু করতেছে না ভাই, ভাই আমাদেরকে মারতেছে ভাই, ভাই প্রশাসন টাকায় টাকায় দেখতেছে, ভাই প্রশাসন দেখতেছে ভাই, আমাদেরকে মারতেছে ভাই। সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ করছে, প্রশাসন দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে, তারা কোনো অ্যাকশন নিতেছে না। তারা এখন আমাদেরকে হামলা করে। ভিডিও দেখে কি বুঝতে পেলেন? আমি সবসময় একটা কথা বলি না, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এবং বাংলাদেশের জনগণ এদেরকে দূরবীন দিয়ে খুঁজছে, সরিষার তেল লাগিয়ে টাইম নিয়ে শুধু বাদাম চালান দেওয়ার জন্য তার প্রমাণ পেয়েছেন। এই সকল টোকাই সমন্বয়কগুলা, এই সকল টোকাই এনসিপির নেতাগুলা বাংলাদেশের মবের সংস্কৃতি তৈরি করেছিল। আজকে তাদের সাথেই এবং এনসিপির শীর্ষ পর্যায়ের নেতা সার্ভিস আলমের সাথেই মব হচ্ছে। এদেরকে খুঁজে খুঁজে মারা হচ্ছে, দৌড়ায় দৌড়ায় মারা হচ্ছে। কোন জায়গায় এদেরকে মারা হচ্ছে? হবিগঞ্জের মতো জেলায়, সিলেটে, যে জায়গায় ব্যারিস্টার সুমন এমপি হয়েছিল। ব্যারিস্টার সুমনে কি এমন অপরাধ ছিল যে তাকে এই 2 বছর কারাগারে রাখা হয়েছে? ডক্টর শাসন আমলে ওকে গ্রেপ্তার করা হয়েছে। টোকাই সার্ভিস আলমরা তখন পাওয়ার খাটিয়ে টেকনিক্যালি ভাবে ডক্টর শাসন আমলে ব্যারিস্টার সুমনের মতো লোককে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়েছে। আজকে ব্যারিস্টার সুমনের জেলায় এদেরকে দৌড়ায় দৌড়ায় মারা হচ্ছে। সারা বাংলাদেশে এদেরকে এভাবে দৌড়ায় দৌড়ায় মারা হবে। এই সকল টোকাইগুলোকে কেউ ছাড় দিবে না। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন এবং বাংলাদেশের জনগণ বলেন, এদেরকে বিএনপি আওয়ামী লীগ মারা লাগবে না। এই সকল টোকাইগুলোকে বাংলাদেশের জনগণই খুঁজে খুঁজে মারবে, যেখানে সুযোগ পাবে সেখানে বাদাম চালান দিবে। আজকে দেখেন এরা প্রোটোকল পায়নি, তাদের এই হাইয়েসের মধ্যে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ আক্রমণ করে বসেছে।
এদের যেখানে প্রোটোকল নাই সেখানে দেখবেন বাংলাদেশের জনগণ গণধোলাই দিবে, মারতে মারতে এদেরকে ল্যাংটা বানায় ফেলবে। ঢাকার মধ্যে দেখবেন এরা যদি প্রোটোকল না পায় এদেরকে মারতে মারতে ল্যাংটা বানিয়ে রাজুতে বা সোহরাওয়ার্দী উদ্যানে বা যেখানেই বলেন শাহবাগ চত্বর ওইখানে ঝুলিয়ে রাখবে। এটাই হচ্ছে বাস্তবতা। এই কথাগুলোই আমি এতদিন ইউটিউবে বলে বলে গলা ফাটিয়ে ফেলেছি, এখন কিন্তু আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন। শেখ হাসিনা আসবে ডিসেম্বরে, এখনো আসতে অনেক মাস বাকি। তার আগে বাংলাদেশের জনগণ তাদের আসল শক্তিমত্তা দেখিয়ে দিচ্ছে এই টোকাই সমন্বয়ক গুলাকে এভাবে দৌড়াই দৌড়াই মেরে। বাংলাদেশে বিএনপির টানাফাড়া নেতারাও যদি এভাবে চাঁদাবাজি করে, জামাতের নেতারাও যদি এভাবে চাঁদাবাজি করে, মব সংস্কৃতি তৈরি করে, জামাতের কোনো এমপি রেহাই পাবে না, বিএনপির কোনো নেতাও রেহাই পাবে না। বাংলাদেশের জনগণ তেনাভাড়া বানায় ফেলবে। এবং আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে বা আবার ক্ষমতায়ও আসে, আওয়ামী লীগের কোনো নেতাও যদি এরকম চাঁদাবাজি কোন ধরনের লুটপাটের সাথে জড়িত থাকে, আওয়ামী লীগের কোনো নেতাকেও বাংলাদেশের জনগণ রেহাই দিবে না। আমার কথা হচ্ছে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে ভালোবাসি, এটা সত্য, কিন্তু আমি কোনো অনৈতিক কাজকে প্রশ্রয় দিতে পারবো না এবং অনৈতিক কাজকে সমর্থন করতে পারবো না। সেটা আওয়ামী লীগের কেউ করলো, বিএনপির কেউ করলো এবং জামাতের কেউ করলো এবং এনসিপির কোনো টোকাই করলো। আমি সত্য কথা বলবো, রাজনীতির মধ্যে চাঁদাবাজদের কোনো জায়গা নাই এবং চাঁদাবাজ কোনো রাজনৈতিক দল হয় না। চাঁদাবাজরা রাজনৈতিক দলের ট্যাগ লাগায় চাঁদাবাজের জন্য। কোনো ইয়াবা ব্যবসায়ী, কোনো নেশাগ্রস্ত কেউ রাজনৈতিক দলের অংশ হতে পারে না। এটাই হচ্ছে রিয়ালিটি। কোন অর্থ পাচারকারী দেশের টাকা লুটপাট করে, বিদেশের টাকা পাচার করে নিজেরা আরামায়েশে থাকবে, বাংলাদেশের জনগণকে কষ্ট লাগবে, এইরকম নেতাও কোন রাজনৈতিক দলের সত্যিকারের আদর্শিক নেতা হতে পারে না, সেটা যে রাজনৈতিক দল হোক। আমি সত্য কথা বলি এবং সত্য কথা সবসময় বলে যাব। তাই আবারও বলে যাচ্ছি, এই সকল টোকাই সমন্বয়কদের ভবিষ্যৎ খারাপ। আজকের পর থেকে এই সকল টোকাই সমন্বয়ক সকলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এদের কাউকে যেখানেই পাবে সেখানেই গণদোলাই দিবে। ডারবি নাসিরকে যদি কোয়াইশ মতো পাই, তাকে মেরে ল্যাংটা করে মেডিকেলে পাঠাবে, 6 মাস বেডে থাকবে। এটা 100% ধরে রাখেন। এটা বিএনপি অনেক আগে থেকে প্ল্যানিং করে ফেলছে। এরকম ডারবি নাসিরের মতো যে সকল নেতারা আছে, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে কথা বলেছে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে অনেক ছোট করে কথা বলেছে, শেখ হাসিনাকে গালিগালাজ করেছে, কেউ নিস্তার পাবে না। এবং সাধারণ জনগণের মাথার উপর লবণ রেখে যারা বড়ি খেয়েছে, তারাও কোনোভাবেই বাংলাদেশে নিস্তার পাবে না। তারা এইরকম আরো ভয়াবহ গণদোলায় শিকার হবে। হয়তোবা অনেককে দেখবেন রাস্তায় রাস্তায় ঝুলিয়ে রাখা হবে। অলরেডি এদের কুশপুত্তলিকা পুরানো হচ্ছে, এদের কুশপুত্তলিকা বিভিন্ন রাস্তায় ঝুলানো দেখানো হচ্ছে, আমরা বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি। তার মানে পরিস্থিতি এই 2-3 মাসের মধ্যে খুবই ভয়াবহ হতে যাচ্ছে। সেটার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত আছে কিনা আমি জানি না। যদি খুব ভয়াবহ পরিস্থিতি হয়, তাহলে এই পরিস্থিতি কিভাবে ট্যাকেল করবে বর্তমান বিএনপি সরকার, সেটাও আমি বলতে পারি না। তাই বাংলাদেশের জনগণ এখন আপনারা যে কোনো পরিস্থিতি ফেস করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। হয়তোবা এই রেজিম উলটপালট হলেও হয়ে যেতে পারে, সেটাও যদি হয়ে যায় আমি অবাক হব না। আর যদি এই রেজিম থেকেও যায়, সেটা তো অবাক হব না, কারণ এটা বাংলাদেশ 6 ঋতুর দেশ। এই বাংলাদেশে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব।